প্রথমেই দেখে নেব আজকের 50টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ধরপাকড়ে উদ্বিগ্ন ককরোচরা। প্রতিশ্রুতি মনে করালো কেন্দ্রকে আইনি সাহায্য দেওয়ার আশ্বাস। অভিষেকের চোখে প্রেসক্রিপশনে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বারই নেই, সামনে এলো বড় অভিযোগ। আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, তৃণমূল কাউন্সিলরের গোপন ভিডিও ফাঁস। রিলসে লাইক পাওয়ার নেশা, জুতো পায়ে রথে চড়ে ভিডিও বানাতে গ্রেফতার বর্ধমানের যুবক। নানুরের শহীদ দিবস পালনে গিয়ে ডিম বর্ষণের মুখে পড়লেন কাজল, হাসানের বিধায়ককে গরু ও কয়লা চোর কটাক্ষ। ইঞ্জেকশন দিতেই শরীর আনচান, ছটপট করে শেষ বীরভূম জেলা স্কুলের ক্লাস 10-এর ছাত্র। তীব্র চাঞ্চল্য সিউড়ির বেসরকারি হাসপাতালে। বাংলা থেকে পাচার শয়ে শয়ে রক্তের প্যাকেট, প্রকাশ্যে কলকাতার আরও এক ব্লাড ব্যাংকের কীর্তি। খাবারের থালায় বিষাক্ত, নামী ব্র্যান্ডের আড়ালে ভেজাল মশলার কারখানার হদিশ মুর্শিদাবাদে। এগোচ্ছে নিম্নচাপ, রাত থেকেই তোলপাড় হবে কোন কোন জেলায় সতর্কতা জেনে নিন। সাইকেলের টায়ার সারাই, মিস্ত্রি গোলামকে দেখেই সন্দেহ এনআইএর, একচালা বাড়ি ঘিরল ফোর্স, সব জেনে থরহরি কম্প পড়শিরা। লাল মিছিলের জবাবে তেরঙ্গা যাত্রা বিজেপির, উত্তর ও দক্ষিণ কলকাতায় জোড়া মিছিল করে নৈরাজ্যবাদী বামেদের তোপ। চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ, কাল থেকে ফের দেশ জুড়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির। পেপার লিক রুখতে সংসদে কড়া আইন, প্রয়োজনে বাংলায় আলাদা আলাদা আইন হবে, হুঙ্কার দিলীপ ঘোষের। ক্যানিংয়ে আবাসের কাটমানি ফেরালেন তৃণমূল পঞ্চায়েতের সদস্য, উপভোক্তাদের হাতে ফিরল প্রায় 4 লক্ষ টাকা। মানুষকে শান্তিতে থাকতে দিন, বিধানসভার নিরাপত্তা সংক্রান্ত মামলায় শুভেন্দুর আর্জি খারিজ হাইকোর্টের। আমি রাজপথ থেকে উঠে আসা যোদ্ধা, এসি ঘরে বসার সমাজকর্মী নই, ইস্তফার পর বিরোধীদের পাল্টা জবাব প্রধানের। সিকিমের সুড়ঙ্গ বিপর্যয়ে মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য ও চাকরি, রাজ্যবাসীকে ঘরে ফেরার আর্জি মুখ্যমন্ত্রীর। বাড়িতে অভাব, তাও প্রতিবেশীর বাড়িতে কেন খাবে, মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের। কিছুতেই বিয়ে হচ্ছে না, অবসাদে মাত্র 6 মাসে আত্মঘাতী 29 যুবক, নেপথ্যে কোন কারণ? কোমরে দড়ি, কান ধরে উঠবোস, পলাতক তৃণমূল কর্মী, এলাকায় ঢুকতেই যা করলেন মহিলারা, শোরগোল পানিহাটিতে, পুলিশের জালে কাউন্সিলর ঘনিষ্ঠ। ডায়মন্ড হারবারের রেকর্ড করোনা টেস্টেও বিরাট আর্থিক কেলেঙ্কারি, অভিষেকের নামেই ফের অভিযোগ থানায়। বজ্র দিলেই মিলবে টাকা, বজ্র ব্যবস্থাপনায় এবার অভিনব মডেল ঘোষণা করলেন দিলীপ। বহরমপুর স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা, লোহার পাত ভেঙে জখম 7 যাত্রী। E20 পেট্রোল নিয়ে এবার বড়সড় আন্দোলনে আপ, 1 আগস্ট থেকে কর্মসূচি, নিট আন্দোলনের পর আসরে কেজরিওয়াল। 34 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ, গ্রেফতার কলকাতার বিদায়ী কাউন্সিলরের পুত্র, মামলা অস্ত্র আইনের ধারাতেও। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের খবর তা কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন। আসছে বিস্তারিত খবরে। নিট আন্দোলনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিজেপি। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে দলের প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, আসাম, পশ্চিমবঙ্গ ও বিহার সহ বিভিন্ন রাজ্যে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রী ও কর্মীদের আটক ও গ্রেফতারের খবর পাওয়া যাচ্ছে। সিজেপির দাবি, আন্দোলন প্রত্যাহারের আগে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংহ আশ্বাস দিয়েছিলেন যে বিজেপি বা এনডিএ শাসিত কোনো রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। সেই প্রতিশ্রুতির পরও ধরপাকড় চালায় তারা উদ্বিগ্ন। বিবৃতিতে জানানো হয়েছে, যাদের আটক বা গ্রেফতার করা হয়েছে তাদের আইনি সহায়তা দিতে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে সিজেপি।
আটক আন্দোলনকারীদের মুক্ত করার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে সিজেপির দাবি, মঙ্গলবারের মধ্যেই সমস্ত আটক আন্দোলনকারীকে মুক্তি দিতে হবে এবং তাদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার করতে হবে। দলটির অভিযোগ, সরকার লিখিতভাবে এ বিষয়ে নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেটি দ্রুত কার্যকর করারও আহ্বান জানানো হয়েছে। সেবাশ্রয় নিয়ে দফায় দফায় অভিযোগ দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। হেলথ ক্যাম্পে চিকিৎসকদের চিকিৎসার মান নিয়েও উঠছে বড় প্রশ্ন। আর এবার খোদ সাংসদের চিকিৎসককে নিয়েই উঠল বড় অভিযোগ। জাল মেডিকেল নথি তৈরি করে তথ্য গোপন করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে ডায়মন্ড হারবারের সাংসদদের বিরুদ্ধে অভিযোগ জানানো হলো পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের কাছে। রাজীব সরকার নামে এক ব্যক্তি এই অভিযোগ জানিয়েছেন। চোখে চিকিৎসার জন্য আগেও বিদেশে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকার বদলের পর ফের বিদেশে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি। মামলা চলায় হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি। সেই আবেদনে যে মেডিকেল ডকুমেন্ট দেওয়া হয়েছে তাতে চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার নেই বলে অভিযোগ। 2026 জুন মাসের একটি প্রেসক্রিপশন জমা দেওয়া হয়েছে আদালতে। সেখানে ডাক্তার চোখে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করেছেন, কিন্তু সেই প্রেসক্রিপশনে ওই চিকিৎসকের নাম থাকলেও রেজিস্ট্রেশন নাম্বার ও ঠিকানা নেই বলে অভিযোগ। রাজীব সরকার জানান, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার এবং ঠিকানা থাকা বাধ্যতামূলক। সেই সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের কাছে আবেদন জানিয়েছেন রাজীব সরকার। বিদেশে গিয়ে চোখের চিকিৎসার বিষয়টি আপাতত বাতিল করে দিয়েছে আদালত। গত সোমবার হাইকোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন, চিকিৎসার জন্য এখনই বিদেশ যাওয়ার কোনো প্রয়োজন নেই। কলকাতার এসএসকেএম হাসপাতালে বিশেষ মেডিকেল বোর্ড গঠন করার কথা বলেছেন তিনি। আবাস যোজনার দুর্নীতির মামলা ঝুলে আছে তার উপর। এমনকি বসিরহাট থানায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। তদন্তের মধ্যেই প্রকাশ্যে এল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর কৌশিক দত্তের টাকা নেওয়ার ভিডিও। বসিরহাট পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। সম্প্রতি তার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে অভিযুক্ত তৃণমূল নেতাকে টাকা নিতে দেখা যাচ্ছে। তবে ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। তার সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বসিরহাট পুরসভার 7 নম্বর ওয়ার্ডের মুন্সির বাগান, মাঠপাড়া, কোয়ার্টারপাড়া, বর্মা কলোনি সহ একাধিক এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা ও বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের নামে একাধিক উপভোক্তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে কৌশিক দত্ত। ঘর পাইয়ে দেওয়ার কথা বলে কারো কাছ থেকে 25,000 টাকা, আবার কারো কাছ থেকে 50,000 টাকা পর্যন্ত অভিযুক্ত ওই তৃণমূল নেতা নিয়েছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, পরিস্থিতি বুঝে 1 লাখ টাকা পর্যন্ত উপভোক্তাদের কাছ থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, আবাস যোজনার টাকা ব্যাংকে ঢুকলে তা ভয় দেখিয়ে কৌশিক দত্ত তুলে নিতেন বলেও অভিযোগ। একের পর এক অভিযোগ সামনে আসতেই নড়ে ঝরে বসেছে পুলিশ। এফআইআর এর ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। এরই মধ্যে তৃণমূল নেতার টাকা নেওয়ার ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে একজনকে বলতে শোনা যাচ্ছে, মায়ের সোনার কানের দুল বন্ধক দিয়ে মোটা টাকা কৌশিক দত্তের হাতে তুলে দিয়েছেন। এদিকে এই ঘটনায় নাম জড়িয়েছে কৌশিক দত্তের আরেক শাগরেদ গৌতম চৌধুরী ওরফে কালুর। অভিযোগ, গোটার 7 নম্বর ওয়ার্ডের নিয়ন্ত্রণ ছিল এই কালুর হাতেই। এমনকি আবাস যোজনা প্রকল্পের টাকা তার হাত ধরেই কৌশিক দত্তের কাছে পৌঁছে যেত বলেও দাবি। তারই মধ্যে ভাইরাল ভিডিওকে ঘিরে চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর বাতিকের জেরে বড় বিপদে পড়লেন পূর্ব বর্ধমানের এক যুবক। রথে জুতো পায়ে চড়ে রিলস ভিডিও তৈরি করার গুরুতর অভিযোগে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম বাবুলাল শেখ। সোমবার নাদনঘাট থানার পুলিশ তাকে গ্রেফতার করে কালনা মহকুমা আদালতে পেশ করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার সমুদ্রগড় পথের সাথী এলাকায় একটি রথ রাখা ছিল। অভিযোগ, সেই রথে জুতো পায়ে চড়েই রিলস ভিডিও বানাচ্ছিল ওই যুবক। পরবর্তীতে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দানা বাঁধতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই পুলিশ দ্রুত পদক্ষেপ করে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা বুঝে নাদনঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজের ভুল স্বীকার করেন বলে জানা গিয়েছে। এদিকে রবিবার রাতেই রথ কমিটির সদস্য জিতেন বিশ্বাস নাদনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে স্পষ্ট উল্লেখ করা হয় যে ওই যুবক ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছেন।
ওই অভিযোগের ভিত্তিতেই পুলিশ বাবুলাল শেখকে গ্রেফতার করে সোমবার কালনা আদালতে তোলে। আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযুক্ত যুবক স্বীকার করেন যে তিনি ঘটনার গুরুত্ব বুঝতে পারেননি, ভুলবশত এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছেন জানিয়ে তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আর কখনো এমন করবেন না বলে প্রতিশ্রুতি দেন। পিঠ বাঁচাতে ও ডিম থেরাপির ভয়ে কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রতদের শিবিরে গিয়েছেন কাজল শেখ। তারপরেও নিস্তার পেলেন না বীরভূমের এই বাহুবলী নেতা। বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়তেই হলো হাসানের বিধায়ককে। সোমবার নানুর দিবস পালন করছিলেন কাজল শেখ, তার সঙ্গেই ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। নানুরে এদিন সকালে শহীদ বেদিতে মাল্যদান করতে গিয়েছিলেন কাজল শেখ। অভিযোগ, তখনই তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। চোর চোর স্লোগান দেন স্থানীয়রা। যদিও কাজলের গায়ে ডিম ছুটতে পারেননি স্থানীয়রা, যদিও সেই লক্ষ্যেই ডিম হাতে দাঁড়িয়েছিলেন এলাকার বাসিন্দারা। এই বিষয়ে ঋতব্রত তৃণমূলের বিধায়ক কাজল শেখ বলেন, আমি এখানকার জনপ্রতিনিধি, তা হওয়ার আগেও বরাবর নানুর দিবসে এখানে এসে শহীদদের শ্রদ্ধা জানাই। আজও এসেছি, তবে আমি এখানে পৌঁছানোর পর আমার গাড়ি লক্ষ্য করে কতিপয় সমাজবিরোধী ডিম ছুঁড়েছে। পুলিশকে অনেক ধন্যবাদ যে পরিস্থিতি খুব ভালোভাবে সামলেছে। যারা এই কাজ করেছে তাদের আমি বলতে চাই, এটা বাংলার কৃষ্টি কালচার নয়, তাদের কঠোরতম শাস্তি হবে। পুলিশের কাছে সেই দাবি জানায়। মূলত ডিম থেরাপি কেন্দ্রীয় এজেন্সি সমনের হাত থেকে বাঁচতে ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছিলেন কাজল। যদিও জনগণের রোষের হাত থেকে বাঁচলেন না তিনি। 27 জুলাই নানুর দিবস। 2000 সালের এই দিনে নানুরের সুজপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের 11 জন সমর্থক খুন হন। তারা সবাই ক্ষেত মজুর ছিলেন। তৎকালীন বাম সরকারকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়। প্রতি বছরই এই দিনটিকে নানুর দিবস হিসাবে পালন করে থাকে হাঁসফুল শিবির। বাসাপাড়ায় 11 জন শহীদের নামে তৈরি বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। সেইখানেই গিয়ে স্থানীয়দের রোষের মুখে পড়ে ডিম থেরাপির শিকার হলেন কাজল শেখ। চিকিৎসার গাফিলতি এবং ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণে 16 বছরের এক কিশোরের মৃত্যুর মর্মান্তিক অভিযোগ উঠল সিউড়ির এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। সিউড়ি 14 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন আবদারপুরের কাছের একটি বেসরকারি হাসপাতালে সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। মৃত কিশোরের নাম মৈনাক দাস। সে বীরভূম জেলা স্কুলে ছাত্র ছিল এবং সামনেই তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে হয় খোদ সিউড়ি থানার আইসিকে। মৃত কিশোরের পরিবারের সদস্য সুরঞ্জনা দাসের অভিযোগ, হাসপাতালে চরম অনিয়ম চলছে এবং দায়িত্বপ্রাপ্ত মূল ডাক্তার চিকিৎসা না করে অন্য কাউকে দিয়ে চিকিৎসা করাচ্ছিলেন। অন্যদিকে চন্দন দাস নামে এক পরিজন জানান, মর্মান্তিক এই ঘটনার পর কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট চিকিৎসক উল্টে তাদের নানাভাবে হুমকি দেন। খবর পেয়ে সেখানে পৌঁছান স্থানীয় বিজেপি নেতা উত্তম কুমার রজক। তিনি জানান, মৃত কিশোরের পরিবারের তরফে অত্যন্ত গুরুতর অভিযোগ তোলা হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না এবং নিয়ম মেনেই সব কাজ করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। আগেই শহরের দুটি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে রক্ত পাচারের অভিযোগ উঠেছিল। এবার কলকাতার আরও একটি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে রক্ত নিয়ে বেআইনি কারবারের অভিযোগ সামনে এলো। পদ্মপুকুর হেলথ পয়েন্ট, যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংকের পর এবার সিআইটি রোডের লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের কীর্তি ফাঁস। অভিযোগ, 6 মাসের মধ্যে অন্তত 3,500 ইউনিট লোহিত রক্তকণিকা বিক্রি করা হয়েছে ভিন রাজ্যে। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের মতো রাজ্যে ব্লাড ব্যাংকের রক্ত বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে তথ্য চেয়ে পরপর 3 বার নোটিশ দিয়েছে স্বাস্থ্য ভবন। প্রথমবার হাজিরা দিয়ে লোহিত রক্তকণিকা বিক্রির হিসেব জমা দিলেও পরে 2 বারের নোটিশে হাজিরা এড়িয়ে যায় লাইফ কেয়ার ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। এমনটাই দাবি করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। কত টাকায় রক্ত বিক্রি করা হয়েছে, বিক্রি হওয়া প্লাজমার পরিমাণ কত, সেসবের হিসাব এখনো মেলেনি বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, অভিযুক্ত ব্লাড ব্যাংকটি নথি জমা না করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হতে পারে। 6 মাসে বিহার, উত্তরপ্রদেশ 2 কোটি টাকার রক্ত বিক্রির অভিযোগ উঠেছিল এই রাজ্য থেকে। পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের পর যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংকের বিরুদ্ধে উঠেছিল চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই নয়, এসএসকেএম এর 2য় বর্ষের কয়েকজন পড়ুয়াকে রক্তদান শিবিরে ডাক্তার সাজিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহে যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংকের
ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দফতর। এখন দেখার নতুন যে ব্লাড ব্যাংকের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের অনুমোদন ছাড়া রক্ত বিক্রির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়। দৈনন্দিন রান্নায় ব্যবহার করা নামি দামি ব্র্যান্ডের মশলার আড়ালে রমরমিয়ে চলছিল বিষাক্ত ভেজাল মশলা তৈরির কারবার। গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় অভিযান চালিয়ে সাগরদিঘি এলাকা থেকে একটি বিশাল ভেজাল মশলা তৈরির কারখানার হদিশ পেল জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ। সোমবার ওই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি অভিযানের সিল করে দেওয়া হয়েছে ওই কারখানা। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল গুঁড়ো মশলা এবং খাবারের ব্যবহারের সম্পূর্ণ নিষিদ্ধ ক্ষতিকারক ইন্ডাস্ট্রিয়াল কালার সহ একাধিক বিষাক্ত রাসায়নিক পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে সাগরদিঘির কাবিলপুর এবং বড়তলা এলাকায় দুটি পৃথক জায়গায় অত্যন্ত গোপনে এই কারবার চালাচ্ছিল চক্রটি। নামি দামি কোম্পানির মোড়ক ও লোগো ব্যবহার করে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করা হচ্ছিল। লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়োর মতো অত্যন্ত প্রয়োজনীয় মশলার সঙ্গে মেশানো হচ্ছিল ক্ষতিকারক কৃত্রিম রং ও বিভিন্ন রাসায়নিক পাউডার, যা মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। গোপন সূত্র মারফত এই খবর পাওয়ার পরই জঙ্গিপুর পুলিশ জেলার একটি বিশেষ দল কারখানায় হানা দেয় এবং হাতে নাতে পাকড়াও করে পুরো চক্রটিকে। এই ঘটনায় প্রধান পাণ্ডা বা মূল অভিযুক্ত শামায়ুন শেখকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে এবং এই ভেজাল মশলাগুলি রাজ্যে ঠিক কোন কোন বাজারে সরবরাহ করা হচ্ছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। সোমবারই ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে একটি সুসংগঠিত চক্র এই অসাধু ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। সাধারণ মানুষের স্বাস্থ্য ও জীবন নিয়ে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। ধীরে ধীরে এগোচ্ছে নিম্নচাপ। রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। যত সময় গড়াচ্ছে তত দ্রুত বাংলায় ঢুকছে। শেষ পাওয়া খবরের আপডেট অনুযায়ী সোমবারের মধ্যেই পূর্ব মেদিনীপুর উপকূল অঞ্চল অতিক্রম করবে নিম্নচাপটি। এর জেরে হলদিয়া অঞ্চল থেকে এর প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে ভারী বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, উত্তর 24 পরগনা ও কলকাতায়। তবে দুদিন পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে অনেকটাই। অপরদিকে উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত অনেকটা কম রয়েছে। সেখানে প্রাক বর্ষা বৃষ্টি আগেই শুরু হয়ে গিয়েছিল। তারপর বর্ষা প্রবেশ করতে অতি ভারী বৃষ্টি হয়েছিল সেখানে। মাঝে ছিল সাময়িক বিরতি। আগামীকাল থেকে আবার উত্তরবঙ্গের উপরের 5 জেলায় বৃষ্টি বাড়বে। অন্যদিকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সাধারণত মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। নিম্নচাপের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি রয়েছে, অর্থাৎ গোটা সপ্তাহ জুড়েই চলবে দুর্যোগ। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার দুপুরে ক্যানিং ও চাঁদবালির মাঝে অর্থাৎ কাঁথির কাছ দিয়ে স্থলভাগে ঢুকবে অতি গভীর নিম্নচাপ। এই নিম্নচাপ যত স্থলভাগে ঢুকবে ততই দুর্যোগ বাড়বে। বৃষ্টি ভেজা সোমবার সকাল, ঘড়ির কাঁটায় তখন 8টা। দুর্গাপুরের নিউ স্টিল পার্কে হানা দেয় সাদা গাড়ি। গাড়ি থেকে নেমে এলাকায় গোলাম জামার বাড়ির খোঁজ করতে থাকেন কয়েকজন। স্থানীয় বাসিন্দারাই দেখিয়ে দেন বাড়ি, কিন্তু তখনও তারা জানতে পারেননি ওরা আসলে এনআইএ আধিকারিক। পরে যতক্ষণে জানতে পারেন গোলামের বাড়ির সামনে জমতে থাকে ভিড়। কিন্তু একজন টায়ার সারাইয়ের বাড়িতে কেন হানা এনআইএ আধিকারিকদের? ভিড় জমেছে সাংবাদিকদেরও। একচালা বাড়ির বাইরে যে ফোর্স ছিল তাদের কাছ থেকে জানা যায় এনআইএ আসার কারণ, আর সে কারণ শুনে চক্ষু চড়ক গাছ স্থানীয় বাসিন্দাদের। গোলাম নাকি মানব পাচারের সঙ্গে যুক্ত। নাশকতা, মানব পাচারের অভিযোগে দুর্গাপুর নিউ স্টিল পার্ক এলাকায় গোলাম জামা বাড়িতে এনআইএ তল্লাশি চালায়। বাড়ি ঘিরে রেখেছে ফোর্স। 6 জনের দলে একজন মহিলা আধিকারিকও রয়েছেন বলে খবর। সঙ্গে আছে পুলিশের বিশাল বাহিনী। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বছর 3 ধরে ওই এলাকায় স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে ভাড়া রয়েছেন গোলাম। পড়শিরা জানাচ্ছেন, গোলাম প্রতিবেশীদের সঙ্গে তেমন মেলামেশা করেন না। অন্ডান এলাকায় একটি টায়ার সারাইয়ের দোকানে কাজ করেন। তবে এলাকাবাসীদের দাবি, মধ্যপ্রাচ্যে ও মালয়েশিয়ায় যোগাযোগ ছিল গোলাম জামার। কি কারণে যোগাযোগ তা জানার চেষ্টা করছেন আধিকারিকরা।
অভিযোগ, বিভিন্ন কাজের লোভ দেখিয়েই মানব পাচার করত গোলাম। এনআইএর দাবি, জাল পাসপোর্ট চক্রের সঙ্গেও জড়িত গোলাম। জাল পাসপোর্ট বানিয়ে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে মধ্যপ্রাচ্যের দেশে পাঠাতেন গোলাম। সেখানে নাশকতামূলক কাজের সঙ্গে তাদেরকে যুক্ত করা হতো বলে অভিযোগ। ইতিমধ্যেই ছত্তিশগড় থেকে এই অভিযোগে দুজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। তাদের কাছ থেকে উঠে আসে গোলামের নাম। এই গোলামের ওপর দীর্ঘদিন ধরেই নজর রাখছিলেন তদন্তকারীরা। বিজেপির ডাকে মিছিল হলেও সোমবারের জোড়া কর্মসূচিতে কোথাও দলীয় পতাকা ব্যবহার করা হয়নি। জাতীয় পতাকা নিয়ে মিছিল করার সিদ্ধান্ত হয়েছিল, তাই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল তেরাঙ্গা যাত্রা। নৈরাজ্য প্রতিরোধের ডাক দিয়ে কলকাতায় জোড়া মিছিল করল বিজেপি। ছাত্র আন্দোলনকে ব্যবহার করে বামেরা অরাজকতা ছড়াতে চাইছে বলে গত কয়েকদিন ধরে লাগাতার তোপ দাগা হচ্ছিল বিজেপির তরফে। সোমবার উত্তর এবং দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা কমিটির ডাকে হওয়া দুই মিছিল থেকেও বামেদেরই মূলত নিশানা করা হলো। তবে গত শুক্রবার কলকাতা বাম ছাত্র সংগঠনগুলির ডাকে হওয়া মিছিল থেকে যেভাবে অশান্তি ছড়িয়েছিল, সোমবার তেমন কোনো ছবি তৈরি হয়নি। বিজেপির ডাকে মিছিল হলেও সোমবারের জোড়া কর্মসূচিতে কোথাও দলীয় পতাকা ব্যবহার করা হয়নি। জাতীয় পতাকা নিয়ে মিছিল করার সিদ্ধান্ত হয়েছিল, তাই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল তেরাঙ্গা যাত্রা। তার পাশাপাশি হনুমানের ছবি সম্বলিত কিছু গেরুয়া পতাকাও দেখা গিয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ছাত্র আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করাতে বিজেপি বাধ্য হয়েছে, কিন্তু ধর্মেন্দ্রের এই ইস্তফাকে বিজেপির তরফ থেকে আত্মত্যাগ হিসেবেই তুলে ধরা হয়েছে। ছাত্র সমাজ এবং যুব সমাজকে ভুল বুঝিয়ে দেশে বড় অশান্তি তৈরি করার চেষ্টা চলছিল, তাই দেশের স্বার্থে ধর্মেন্দ্র সরে দাঁড়িয়েছেন। এই ভাষ্য তুলে ধরা শুরু হয়েছে। তাই কলকাতায় সোমবার যে জোড়া মিছিল বিজেপি করেছে, সেখানেও দেশের স্বার্থ বা জাতীয়তাবাদ ভাষ্যেই বিজেপির শান দিয়েছে। দলের পতাকা সরিয়ে রেখে দেশের পতাকা হাতে রাস্তায় নামাই তার ইঙ্গিত। উত্তর কলকাতার মিছিল শুরু হয় শিয়ালদহ স্টেশন চত্বর থেকে। বেলা 3টে নাগাদ সেখানে জমায়েত শুরু হয়েছিল। বিকেল 4:15 নাগাদ পদযাত্রা শুরু হয়। শুধুমাত্র উত্তর কলকাতা জেলার বিজেপি কর্মী সমর্থকদের কর্মসূচি হলেও মিছিলের দৈর্ঘ্য ছিল উল্লেখযোগ্য। মিছিলের অগ্রভাগ যখন মৌলালি মোড় পেরিয়ে যাচ্ছে, তখনও মিছিলের শেষাংশ শিয়ালদহ স্টেশন চত্বরের সামনে। জেলা সভাপতি তমগ্ন ঘোষ ছাড়াও উত্তরের মিছিলের বিভিন্ন অংশে নেতৃত্ব দেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, বরানগরের বিধায়ক সজল ঘোষ, কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক রিতেশ তিওয়ারি, জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডারা। ধর্মতলার ডোরিনা ক্রসিং এ পৌঁছে মিছিল শেষ হয়। সেখানে বিজেপি নেতারা নিজেদের ভাষণে বামেদের আক্রমণ করেন। ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে বামেরা আবার দেশ ভাঙার চেষ্টা করছে বলে দাবি করে বিজেপি নেতারা তোপ দাগেন। উত্তর কলকাতার এই মিছিল যখন শিয়ালদহ থেকে ধর্মতলা অভিমুখে যাচ্ছে, তখনও বামেদের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান শোনা গিয়েছে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।